জান্নাত, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার সালাম। ক্লাস কি আগে শুরু হয়েছিল? অনেকক্ষণ না ধরে না, ওয়েটিং দেখাচ্ছিল। একটা প্রবলেম হচ্ছিল, নেটে আমার একটা প্রবলেম হচ্ছিল। ও আচ্ছা স্যার। বুঝছো? আমার নেটের জুম আইডি ওপেন হইতে একটু সমস্যা করতেছিল। ও আচ্ছা এই স্যার। যে নতুন করে আবার রিসেট করে পরে ঢুকেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তুমি কে? গ্যালাক্সি S6? হ্যাঁ, নাম বলো। গ্যালাক্সি S6 কার? তুমি কে? হ্যালো। স্যার কথা শোনা যাইতেছে না। মানে তোমার নিজের নাম নাই কেন এখানে? তুমি গ্যালাক্সি S6 দিয়ে কেন জয়েন করেছো ক্লাসে? তোমার নাম স্যার লেখো ঠিক কেন? করতেছি। ঠিক করে নাও। ফাতেমা, ভালো আছো তুমি? জি স্যার। গত ক্লাসে আমরা যে ক্লাস করেছিলাম হিসাব সমীকরণ নিয়ে, তোমাদের কি সমীকরণের বিষয়টা মনে আছে তো? রাইসা, জান্নাত, জি স্যার। সমীকরণটা মনে আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কোনটা? গত ক্লাসে তো নগদান বই করেছিলাম। গত ক্লাসে কি আমরা নগদান বই পড়েছিলাম? জি স্যার। ওইখানে নগদান বই আর কি করেছিলাম? স্যার নগদান বই নিয়ে শুধু আলোচনা হয়েছিল, 3 ঘর নগদান বই। 3 ঘর নগদান বই আছে না? জি স্যার। স্যার রিভার্স এন্টিটি একটু আরেকবার বুঝাই দিবেন? রিভার্স এন্ট্রি, তাই না? জি স্যার, এটা কন্ট্রা এন্ট্রি বুঝতেছি নিয়ে কোনো প্রবলেম আছে? না স্যার, কন্ট্রেন্টই বুঝছি। আচ্ছা, ইনশাল্লাহ তাহলে আজকে আমরা রিভার্স এন্ট্রি আরেকবার আলোচনা করব। রিভার্স এন্ট্রি নিয়ে শোনো, এটা খেয়াল করো। কন্ট্রা এন্ট্রির বৈশিষ্ট্য হচ্ছে যে নগদান বইয়ে একটা লেনদেন দুই দিকে বসবে, দুই ঘরে, একদিকে নগদের ঘরে আরেকদিকে ব্যাংকের ঘরে। আর রিভার্স এন্ট্রির বৈশিষ্ট্য হচ্ছে একটা লেনদেন দুই দিকে বসবে, বাট দুই দিকেই বসবে নগদের ঘরে, উভয় দিকেই বসবে নগদের ঘরে। এটা হচ্ছে রিভার্স এন্ট্রি। কেমন? যেমন মনে করো তুমি একজন দোকানদার, একজন ব্যবসায়ী, তুমি একজনের কাছে 50,000 টাকার মাল বাকিতে বিক্রয় করেছো। তো যার কাছে বাকিতে মাল বিক্রয় করেছো তাকে আমরা কি বলি? জান্নাত, স্যার পাওনাদার। আনাদার বলি না দেনাদার বলি? না না, সরি 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 সরি, দেনাদার হবে, দেনাদার। দেনাদার। ফাইন, দেনাদার। আবার তুমি আরেকজনের কাছ থেকে বাকিতে মাল কিনেছো, তাকে আমরা বলি পাওনাদার। এখন মনে করো তুমি প্রীতির কাছে বাকিতে মাল বিক্রি করেছো আর লাইবার কাছ থেকে বাকিতে মাল ক্রয় করেছো। তাহলে প্রীতি হলো তোমার দেনাদার আর লাইবা হচ্ছে তোমার পাওনাদার। ঠিক আছে? জি স্যার। এখন একটা লেনদেন দিল, এমন ভাবে লেনদেনটা লিখলো যে প্রীতির কাছ থেকে 20,000 টাকা পেয়ে সঙ্গে সঙ্গে লাইবাকে দিয়ে দেওয়া হলো। প্রীতির কাছ থেকে 20,000 টাকা নগদ পাইলাম বা চেক পাইলাম, যাই পাইলাম, প্রীতির কাছ থেকে 20,000 টাকা পেয়ে ওই দিনই সেটা আবার লাইবাকে দিয়ে দেওয়া হলো, একই দিনে। তো আমার প্রশ্ন হচ্ছে তোমার কাছে যে এখানে লেনদেন হয়েছে কয়টা? একটা না দুইটা? দুইটা। স্যার দুইটি। হ্যাঁ, দুইটি। দুইটা দুইটা। প্রথমে রাইসা প্রীতির কাছ থেকে টাকা পেয়েছে, তখন সে দামেদা লিখেছিল নগদান হিসাব ডেবিট, প্রীতি হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, প্রীতি হিসাব ক্রেডিট লিখে
টাকাটা তুমি লিখেছো ডেবিট দিকে নগদের করে, নাম দিয়েছো প্রীতি হিসাব। ঠিক আছে কি আমার কথা? জি স্যার। জি স্যার। আবার ওই একই দিনে সেই টাকাটা তুমি আবার লাইবাকে দিয়ে দিয়েছো, তখন আবার জাবেদা লিখেছো লাইবা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। No credit. এটা তুমি লিখছো ক্রেডিট দিকে নগদের করে লাইবার নাম দিয়ে, রাইট? জি স্যার। তাহলে একই তারিখে একই টাকা তুমি একবার ডেবিট দিকে লিখছো নগদের করে, আবার ক্রেডিট দিকেও লিখছো নগদের করে, ওই একই ঘটনা দিয়ে। দুই দিকে নগদের করে লেখা হলো না? জি স্যার। দুই দিকে যখন নগদের করে লেখা হয় এরকম লেনদেনকে বলা হয় রিভার্স এন্ট্রি, পাল্টা দাখিলা। ঠিক আছে? স্যার স্যার এই একটা ক্ষেত্রেই হবে না? এই একটা ক্ষেত্রেই পাল্টা দাখিলা হয়, যদি একই দিনে একজনের কাছ থেকে টাকা পেয়ে আরেকজনকে টাকা দিয়ে দেওয়া হয়, যদি একই দিনে হয় তখনই এটা রিভার্স এন্ট্রি হয়। দিন যদি চেঞ্জ হয়ে স্যার যায়। আরেকটা কোশ্চেন ছিল। বলো। স্যার যে একটা অঙ্ক করার সময় 3 ঘর নগদান বইয়ে 31 তারিখে লেখা ছিল নগদ উদ্ধৃত, আর অ্যান্সারে কিন্তু ওটা টাকাটা দেওয়া ছিল না, কিন্তু অ্যান্সারে ওটা টাকাটা স্যার বের করেছিল, ওটা কিভাবে বের করেছে ওটা বুঝতেছি না একদম। শুধু কি নগদ উদ্বৃত্ত লেখা এটুকুই লেখা ছিল? জি স্যার, নগদ উদ্ধৃত। কিছু লেখা নেই? না স্যার, আর কিছু লেখা ছিল না। এটা আমাদের বইয়ের 268 পেজে ছিল। 268 পেজে জি স্যার। নগদ উদ্বৃত্ত ব্যাংকে জমা দেওয়া হলো এরকম কথা লেখা ছিল না? না স্যার, এগুলি তো কিছুই লেখা ছিল না। আচ্ছা আমি ওটা দেখবো না, দেখে তারপরে তোমাকে বলবো। নগদ, ও স্যার, হ্যাঁ 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 হ্যাঁ, লেখা আছে নগদ উদ্ধৃত ব্যাংকে জমা দেওয়া হলো। জি হ্যাঁ স্যার। এবার ঠিক আছে। কিন্তু স্যার টাকা দেওয়া নাই। হ্যাঁ টাকা দেওয়া থাকবে না, এখানে তো টাকা দেওয়া থাকবে না, টাকা তোমাকে বের করে নিতে হবে। স্যার এই টাকাটা কিভাবে বের করে? এটা তোমাকে একটু পরে আমি দেখাচ্ছি, অঙ্কটা সামনে আগে আমরা দেখো, তখন তোমাকে দেখায় ওকে বলবো। স্যার। ওকে স্যার। বাকিরা যারা আছো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে প্রিভিয়াস ক্লাস নিয়ে বা আগের ক্লাসগুলোর উপর ভিত্তি করে? কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমি আগে বলো ফাতেমা বলো। ক্লাসটা করতে পারি না, মানে নেট ডিস্টার্ব ছিল তো। আগেরটা করতে পারো তো ঠিক আছে, আজকে ক্লাস ভালো করে মনোযোগ দিয়ে করো, কোনো সমস্যা হলে আমাকে বলো। তা আগের ক্লাসটা তো আমি আচ্ছা তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছিলাম, ওইখান থেকে দেখতে পাও, দেখো নাই? স্যার আমার নেট কয়েকদিন ধরে ডিস্টার্ব করতেছে তো, মানে আমি আহ, লাইনে আসতে পারতেছি না। এখন ঠিক আছে? এখন লাইন ঠিক আছে? জি স্যার। আর যদি ঠিক থাকে আজকে আগের ক্লাসটা তুমি দেখে নিও, কেমন? আজকেরটা করো, আগেরটা দেখে নিও। তো দেখো, আমরা আজকে যে ক্লাসটা নিয়ে তোমাদের সামনে কথা বলবো, আমি একটা লেনদেন এখানে দিয়েছি। জনাব জোনায়েদ ফার্নিচার ওয়ার্ল্ড নামের একটা ব্যবসা সে শুরু করছে। তার বছরের শুরুতে নগদ উদ্বৃত্ত আছে 90,000 টাকা, আর ব্যাংক ওভারড্রাফট আছে 25,000 টাকা। এছাড়াও উক্ত মাসে তার নিম্মুক্ত লেনদেনগুলো সংগঠিত হয় তার কারবারে। তাহলে দুইটা জিনিস আছে, নগদ উদ্বৃত্ত আছে 90,000 টাকা, আর ব্যাংক ওভারড্রাফট আছে 25,000 টাকা। ব্যাংক ওভারড্রাফট মানে কি? ব্যাংক ওভারড্রাফট মানে কি জান্নাত? স্যার এটা পারি না। আহা, এটা ইংরেজি শব্দ, পারি না তো বললে হবে কেমনে? কে পারো? মেয়েরা, লাইবা? ব্যাংক ওভারড্রাফট কথার অর্থ হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক ওভারড্রাফট কথার অর্থ কি? ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত মানে হচ্ছে ব্যাংকে যত টাকা জমা ছিল তার চাইতে বেশি টাকা উঠাইছে কারবার। তোমার মনে মনে প্রশ্ন হতে পারে, স্যার যত টাকা জমা আছে তার চেয়ে বেশি কি ব্যাংক থেকে উঠানো যায়? হ্যাঁ, যদি ব্যবসায়িক লেনদেন হয়
ব্যবসায়িক অ্যাকাউন্ট হয়, কারেন্ট অ্যাকাউন্ট হয়, তখন ব্যবসায়ীরা যত টাকা জমা আছে তখন ব্যবসার সাথে ব্যাংকের সাথে যদি এরকম তাদের চুক্তি থাকে, এগ্রিমেন্ট থাকে যে কত টাকা সে উঠাতে পারবে, তখন সে টাকা উঠাতে পারবে কারবারের প্রয়োজনে, সাময়িক সময়ের জন্য উঠাবে আবার টাকা দিয়ে দিবে পারে। তো ওভারড্রাফট মানে হচ্ছে কারবারের যত টাকা ব্যাংকে জমা ছিল তার চাইতে বেশি টাকা ব্যাংক থেকে উঠাইছে কারবার, এটাকে বলা হয় ব্যাংক ওভারড্রাফট, মানে ব্যাংক জমাতিরিক্ত। বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। যদি বুঝে থাকো তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ব্যাংক ওভারড্রাফট এটা কারবারের জন্য সম্পদ হবে না দায় হবে? স্যার এটা দায় হবে। স্যার বুঝি নাই তো, এই কি বুঝো নাই? বললেন? হ্যাঁ আমি আবার বলি, কে বুঝো নাই? ফাতেমা? স্যার প্রীতি। প্রীতি? হ্যাঁ প্রীতি শোনো, তুমি মনে করো, আমি মনে করো ব্যাংক, তোমার স্যারকে তুমি ব্যাংক মনে করো। তা ওকে স্যার। স্যারের কাছে তুমি 5,000 টাকা জমা দিয়েছো, স্যার জি স্যার, 5,000 সামনে টাকা জমা। পয়লা বৈশাখ আসতেছে, আমি এক সেট জামা কিনবো, টাকাটা আপনার কাছে জমা রাখলাম, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখন পয়লা বৈশাখ আসার আগে আগে তুমি মার্কেটে গেছো, নিউ মার্কেটে গিয়ে দেখছো যে একটা ইন্ডিয়ান এত সুন্দর জামা আসছে, জামাটা কিনতে টাকা লাগে 8,000, 5,000 টাকায় হয় না। কত টাকা লাগে? হয় না স্যার। কত টাকা লাগে? 8,000। আমার কাছে জমা দিছো কয় টাকা? জমাইছিল কত আমার কাছে? 5,000। এখন তুমি বললা স্যার আমার তো 8,000 টাকা লাগে, 5,000 টাকা তো হয় না, আপনি 3,000 টাকা আমার বেশি দেন, আমি আপনাকে পরে আবার দিয়ে দিব। এখন তুমি আমার কাছে 8,000 টাকা নিলা, তা জমা দিছো, তা কম নিছো না বেশি নিছো? বেশি। কত বেশি নিলা? 2,000। আল্লাহ আল্লাহ, সরি 2,000? 3,000, 3,000 সরি। 3,000 নেওয়ার সময় কম করলে তুমি আমার ফেরত দিবা 3,000। কেমনে আমারে? তুমি তাই ফেরত দেওয়ার সময় কম ফেরত দিবা। সবাই কিন্তু সাক্ষী রইলো তুমি 3,000 টাকা বেশি নিয়েছো। খেয়াল করো, জি স্যার। কত টাকা বেশি নিলা? 3,000। এই 3,000 টাকাকে বলা হয় ওভারড্রাফট। ব্যাংকে যদি জমা দিলাম যা, তার চেয়ে বেশি উঠে আনলাম, এটাকে বলা হয় ব্যাংক ওভারড্রাফট, মানে ব্যাংক থেকে ওভার। বেশি উঠাই নিয়ে আসছি, ব্যাংক জমাতিরিক্ত বলা হয় এটাকে। বুঝছো না জি বুঝো? স্যার। জি স্যার বুঝছি। এই টাকা আবার ব্যাংকের কাছে ফেরত দিতে হবে, ব্যাংকের কাছে জমা দিতে হবে, এই জন্য এটা কারবারের জন্য দায়। আর দায় হইল সবসময় ক্রেডিট, দায় হইল ক্রেডিট। তাই আমরা নগদান বই করার সময় এই ব্যাংক ওভারড্রাফটকে নগদান বইয়ের ক্রেডিট দিকে লিখবো, ব্যালেন্স বিডি নামে ব্যাংকের ঘরে। ব্যালেন্স বিডি কেন লিখবো? কারণ এটা প্রারম্ভিক উদ্বৃত্ত, এটা আগের ব্যালেন্স। এই জন্য আমরা বছরের শুরুতে, মানে মাসের শুরুতে নগদান বইয়ের ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি নামে আমরা এটা ব্যাংকের ঘরে লিখবো। মন থাকবে? স্যার আমি এটা দায় বলেছিলাম। হ্যাঁ ওকে দায়, স্যার। এটা অবশ্যই দায়, দায় বিধে এই ক্রেডিট দিকে বসবে, এটা ব্যাংকের নগদান বইয়ের ক্রেডিট করে গিয়ে বসবে, ডেবিট করে বসবে না। কারণ সম্পদ হয় ডেবিট, এটা যদি ব্যাংক জমাতিরিক্ত না হইয়া ব্যাংক জমা হইতো, ব্যাংক জমা হলে ডেবিট দিকে বসতো। যদি বলতো ব্যাংক জমার উদ্বৃত্ত, তাইলে বসতো ডেবিট দিকে ব্যাংকের ঘরে। তাহলে এখন বসবে কোথায়? ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে। সবাই বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। কারো কোনো কনফিউশন আছে? তাইবা ফাতেমা, কোনো কনফিউশন আছে? নো স্যার। নাই? ভেরি গুড। দেখো, জানুয়ারি মাসের 1 তারিখে একটা লেনদেন আছে। আচ্ছা তোমরা আমাকে এর আগে উত্তর দিয়ে নাও যে ব্যবসাটা করবে জনাব জুনায়েদ, কিসের ব্যবসা? জুনায়েদের ব্যবসাটা কিসের ব্যবসা? এটা ফার্নিচারের। ফার্নিচারের ব্যবসা, ফার্নিচার ওয়ার্ল্ড, মানে সে ফার্নিচারের ব্যবসা করবে। সুতরাং এখানে যত ফার্নিচার কিনবে, চেয়ার টেবিল আলমারি খাট শোকেস সোফা সেট, এই সবগুলাই হবে এখানে পণ্য। যদি উল্লেখ থাকে এটা কারবারে ব্যবহারের জন্য ক্রয় করা হয়েছে, তাইলে হবে সম্পদ। নচেত এই সমস্ত সম্পদ যত মনে করি আমরা, এখানে কাঠের বা যে কোনো ফার্নিচারই কিনুক,
সমস্ত ফার্নিচারগুলো তার জন্য হয়ে যাবে এখানে পণ্য। তো দেখো, জানুয়ারি মাসের 1 তারিখে ব্রাদার্স ফার্নিচার হতে 2,50,000 টাকার চেয়ার ও টেবিল ক্রয় করা হলো। ব্রাদার্স ফার্নিচার হতে 2,50,000 টাকার চেয়ার ও টেবিল ক্রয় করা হলো। কি যাবে দেওয়া হবে? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, চেয়ার ও নগদান টেবিল। হিসাব ক্রেডিট। লাইবা কিছু বলতেছো না কেন? লাইবা স্যার ক্রয়ের জায়গায় কি চেয়ার টেবিল লিখতে হবে? স্যার আসবাবপত্র হিসাব হবে না। আসবাবপত্র হিসাব হবে। ফাতেমা কি হবে? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। তোমরা যদি এই কথা বলো তাহলে আমি না স্যার, না স্যার, এটা হবে না। আমি খুব দুঃখ পাবো এই জন্য যে আগে এতগুলো ক্লাসে এতবার বলেছি, তাহলে তোমরা কি ক্লাস তাহলে মনোযোগ দিয়ে শোনোনি? স্যার আজকে ফার্স্ট ক্লাস। স্যার আমি আরেকবার বলবো। বলো এটা বলো। হবে স্যার ব্রাদার্স ফার্নিচার হিসাব ডেবিট আর নগদান ক্রেডিট, নাকি স্যার এটাও ভুল বলছি, জানি না। খেয়াল করে শোনো জান্নাত, একটু আগে আমি কিন্তু কথাটা বলে দিয়েছি তোমাকে, যে সেটা হচ্ছে কি, যেহেতু এটা ফার্নিচারের ব্যবসা, সুতরাং ফার্নিচারের ব্যবসায় সে চেয়ার টেবিল যদি কিনে, এগুলো তার জন্য পণ্য। আর এটা তোমরা জানো যে পণ্য ক্রয় করলে সবসময় ক্রয় হিসাব ডেবিট হয়। ক্রয় হিসাব কি হয়? ডেবিট স্যার হয়। ঠিকটা বলে আবারও ভুল বলছি। হ্যাঁ ঠিকটা তুমি ঘুরাই ফেলছো। তো ক্রয় হিসাব হবে ডেবিট, কারণ পণ্য কিনলে ক্রয় ডেবিট হয়। যেহেতু এখানে চেয়ার টেবিল কিনছে, ক্রয় ডেবিট হবে। যে জায়গাটায় তোমার একটু মানে ভুল ছিল, মানে তুমি খেয়াল করোনি, যেহেতু এখানে ব্রাদার্স ফার্নিচারের নাম লেখা আছে, তা আমরা কি জানি যে কোনো কারো এখানে নাম লেখা থাকলে, নগদ বলা না থাকলে সেটা বাকিতে ক্রয় হয়। কি ক্রয় পাওনাদার হয়? হবে, হ্যাঁ। বাকিতে ক্রয় হয়। তাহলে আমরা এখানে লিখবো ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, মাঝখানে লিখে দিব ব্র্যাকেটে ব্রাদার্স ফার্নিচার, মানে এখানে নাম দেওয়া আছে ব্রাদার্স ফার্নিচার। অথবা তুমি এরকম লিখলেও লিখতে পারবে ক্রয় হিসাব ডেবিট, ব্রাদার্স ফার্নিচার হিসাব ক্রেডিট। তো আমরা বলেছি পণ্য ক্রয়ের বেলায় আমরা প্রদেয় হিসাব লিখবো, যে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, ব্র্যাকেটে লিখে রাখবো ব্রাদার্স ফার্নিচার হিসাব। ঠিক আছে? সুতরাং মনে রাখবা যে যদি তার কাছ থেকে পণ্য কিনা হলো, তার যদি নাম লেখা থাকে, তার যদি নাম লেখা থাকে আর নগদের কথা বলানো থাকে, তখন বুঝতে হবে এটা বাকিতে ক্রয়। কিভাবে ক্রয়? চলছে। এটা বাকিতে ক্রয়। কেমন? তাহলে এই লেনদেনটা কি বুঝছো? 1 তারিখের লেনদেনটা বুঝছো সবাই? জি স্যার। ওকে ফাইন। এবার আসো 3 তারিখ, অটোবি ফার্নিচার হতে 1,20,000 টাকার কম্পিউটার টেবিল ও দরজা ক্রয়, যার 50% নগদে এবং 30% চেকে প্রদান করা হলো। এই জাবেদারা তোমরা চেষ্টা করে বলতে পারতে হবে। বলো দেখি। জাবেদারা বলো। স্যার এটা হবে ক্রয় হিসাব ডেবিট, নগদ ক্রেডিট, ব্যাংক ক্রেডিট আর অটোবি ফার্নিচার অথবা প্রদেয় হিসাব ক্রেডিট। টাকাগুলো সহ বলো। এক মিনিট, টাকা নগদে হবে 60,000, আর চেকেরটায় চেকেরটা হবে 36,000, 30,000। আর ক্রয় আর অটোবি ফার্নিচার 1,20,000। 1,20,000 কেন? এটা কোনো বিষয়?
দেখো তোমার এখানে তো 50% গেল নগদে, 30% গেল চেকে, আর বাকি থাকে কয় পার্সেন্ট? 20%। 20% হচ্ছে পাওনাদার বা প্রদেয় হিসাব, 20% হবে 24,000 টাকা। কয় টাকা হবে? 24,000। 24,000। তুমি এখানে জাবেদা লিখবা ক্রয় হিসাব ডেবিট 1,20,000, নগদান হিসাব ক্রেডিট 60,000, ব্যাংক হিসাব ক্রেডিট 36,000, আর প্রদেয় হিসাব ক্রেডিট 24,000। এরকম হবে, কেমন? জি স্যার। মানে ক্রয় লিখবা 1,20,000, ঠিক আছে, ক্রয় 1,20,000। আমি নগদ টাকা দিচ্ছি যেহেতু 50%, তো 1,20,000 এর 50% এটা হয় 60,000। 30% যেহেতু চেক দিয়েছি, তাহলে 30% হবে 36,000, ব্যাংক হিসাব 36,000। 36,000। আর বাকি 20% যেহেতু বাকি আছে, ওই 20% হয় 24,000। 24,000। লিখবো প্রদেয় হিসাব ক্রেডিট 24,000। তাহলে এখানে নগদান বইয়ের কোন দিকে যাবে? এটা এটা হবে ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে নগদ টাকাটা যাবে, আর ব্যাংকের টাকাটা যাবে। প্রদেয় হিসেবে টাকাটা নগদান বইতে আসবে না, কারণ এটা বাকিতে, এটা ধারে, ওইটুকু এখানে আসবে না। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 7 তারিখে 5 তারিখ বলছে নাহিদ হাসান নামের একজন ক্রেতা 35,000 টাকা মূল্যের আলমারি আর 30,000 টাকা মূল্যের একটি খাট নগদে ক্রয় করেন। এটা যাবে, বলো তো কি হবে? স্যার এটা হবে আসবাবপত্র ডেবিট এবং নগদান ক্রেডিট। আসবাবপত্র না ডেবিট, স্যার, এটা না। না স্যার, প্রদেয় হিসাব। বাকিরা স্যার সবাই চেষ্টা নগদান করো, ক্রেডিট হবে। সবাই চেষ্টা করো, সবাই চেষ্টা করো। চাবিটাগুলি আমি পেঁচানো লাগতেছে কেন আমার কাছে। মানে আস্তে আস্তে যে একটু একটু পেঁচানো দিতে হবে না, নাহলে শিখবা কিভাবে? জি স্যার। একটু চিন্তা করলেই পারবা, চিন্তা করো না রাইসা, একটু চিন্তা করো। স্যার করি। আমি বলে দিব না, তোমরা চিন্তা করো। আমি বলে দিব পরে, তোমরা না পারলে বলে দিব। হ্যাঁ ফাতেমা বলো, চেষ্টা করো। ফাতেমা তো লাইনেই নাই। হ্যাঁ প্রীতি, লাইবা চেষ্টা করো। আচ্ছা লাইবাকে পাচ্ছি না, লাইবা কি লাইনে নাই? জি স্যার, আছি আমি। কিছু বলো না কেন? স্যার আমার স্যার নেট প্রবলেম যেতেছে ক্রয় একটু। স্যার ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, প্রীতি বলেছ। ঠিক আছে, জি স্যার। প্রীতিটা আমি শুনে রাখলাম। স্যার আমার রাইসা, কাছে লাগতেছে আসবাবপত্র ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। তোমারটা শুনলাম, রাইসারটা শুনলাম। হ্যাঁ, অন্যরা বলো, ফাতেমা বলো কি হবে 5 তারিখ? স্যার ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, ফাতেমাটা রায় শুনলাম, শুনে রাখলাম। লাইবা বলো। আচ্ছা মেয়েরা, আমারে আগে একটা সহজ উত্তর দাও তোমরা। একটা সহজ উত্তর দিবা, সেটা উত্তরটা হইলো এটা কি পণ্য ক্রয় না বিক্রয়, এটা আগে আমাকে বলো। ক্রয়। স্যার এটা ক্রয়। এটা ক্রয়, এটা ক্রয়। ফাইন। জি স্যার, আমি এটা লেনদেনটা ক্রয়। পড়ি, রাইসা ভালো করে শোনো। নাহিদ হাসান নামের একজন ক্রেতা, পাইতেছি, পাইতেছি। নাহিদ হাসান নামের একজন ক্রেতা 35,000 টাকা মূল্যের একটি আলমারি, 30,000 টাকা মূল্যের একটি খাট নগদে ক্রয় করেন। কোথা থেকে ক্রয় করেন? কোথা থেকে ক্রয় করছে? নগদে ক্রয়। কোথা থেকে কিনছে? এটা তো লেখা নেই। এইটা লেখা নাই, তোমাকে এটা বুঝতে হবে যে এই নাহিদ হাসান কি এই কারবারের লোক নাকি বাইরের লোক? নাহিদ হাসান কি কারবারের মালিক? না। এই কারবারের না মালিকের স্যার, নাম বাইরের। জুনায়েদ। বাইরে। জোনায়েদ। কারবার। তার মানে নাহিদের লোক। তার মানে নাহিদ হাসান এই জোনায়েদের দোকান থেকে
এই ফার্নিচার থেকে সে তো বাহিরের লোক। বাইরের লোক। তো এই যে কি লেখা আছে, ক্রেতা লেখা আছে না, কি লেখা, ক্রেতা লেখা। ক্রেতা। ক্রেতা মানে কি, সে আমাদের দোকান থেকে একটা খাট আর একটা আলমারি কিনেছে। আমাদের দোকান বলতে এই যে জোনায়েদ ফার্নিচার, ফার্নিচার ওয়ার্ল্ড, এই ফার্নিচার ওয়ার্ল্ডের দোকান থেকে ওই ক্রেতা মানে নাহিদ হাসান একটা আলমারি একটা খাট কিনেছে। তার মানে এটা আমাদের জন্য বিক্রয়, ওই নাহিদ হাসানের জন্য হলো ক্রয়। নাহিদ হাসান আমাদের কারবার থেকে কিনেছে এই মাল দুইটা। তোমরা মনে বুঝো না আমার কথা? বুঝছো কি? স্যার আরেকবার না একটু স্যার, বুঝিয়ে দেন। হ্যাঁ, আবার বলি, খেয়াল করছো না? ধরো আমার একটা দোকান আছে, ফার্নিচারের দোকান। তো আমি বললাম যে ফাতেমা আমাদের দোকান থেকে একটা আলমারি একটা খাট কিনেছেন ৬০,০০০ টাকা দিয়া। তা আমার জন্য কি এটা ক্রয় না বিক্রয়? বিক্রয়। বিক্রয়। এখানে এটি লেখা আছে যে নাহিদ হাসান নামের একজন ক্রেতা ৩৫,০০০ টাকার আলমারি কিনছে, ৩০,০০০ টাকার খাট ক্রয় করছে এই কারবার থেকে। তাকে ক্রেতা বলা আছে না? ক্রেতা মানে কি, সে এখানকার কাস্টমার, সে এই কারবার থেকে কিনেছে এই আলমারি আর খাটটা। এখনো বুঝো নাই? জি স্যার, এখন বুঝছি। অর্থাৎ ওই জোনায়েদ যে মা কারবারের মালিক ফার্নিচার ওয়ার্ল্ড, এই ফার্নিচার ওয়ার্ল্ড থেকে নাহিদ নামের একজন ক্রেতা, নাহিদ নামের একজন কাস্টমার একটা আলমারি কিনেছে ৩৫,০০০ টাকা দিয়া, একটা খাট কিনেছে ৩০,০০০ টাকা দিয়া। অতএব আমাদের জন্য মানে ফার্নিচার ওয়ার্ল্ডের জন্য এটা হলো বিক্রয়, এটা ক্রয় না, এটা হলো বিক্রয়। সাবেদা লিখতে হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাবে। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। ৭ তারিখ বলছে, দেখো, নিজ বাসার জন্য ৬০,০০০ টাকা মূল্যের একটি সোফা সেট নিলেন। কে নিলেন? জুনায়েদ। জোনায়েদ। তার মানে জোনায়েদ নিজের বাসার জন্য কারবার থেকে ৬০,০০০ টাকার সোফা সেট নিছেন। কি যাবে তো হবে? কি যাবে তো হবে বলো? মালিক কারবার থেকে যদি পণ্য নিয়ে যায়, পণ্য উত্তোলন করে, কি যাবে দেওয়া হয়? উত্তোলন হিসাব ডেবিট, ক্রয়, ক্রেডিট। হ্যাঁ, এটা তো এরকমই, বিষয়টা এরকমই। তার কারবার থেকে নিজের জন্য সোফা সেট নিয়ে গেছে, তাহলে যাবে দেবে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে? জি স্যার। এটা নগদান বইয়ের কোন দিকে বসবে? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে বসবে। কেন ক্রেডিট দিকে বসবে আচ্ছা? এখানে পণ্য কমে গিয়েছে এই কারণে। পণ্য কমলে কি নগদান বই আসেনি বোকামে? নগদান বই আসার শর্ত স্যার কি? আসবে না, আসবে না। নগদান বই স্যার আসার নগদে শর্ত তো হলো হয়নি এটা। নগদে হইতে হবে, এটা নগদে হয়নি, সুতরাং নগদান বইতে আসবে না। জি স্যার। ঠিক আছে? এবার বলছে অটোবি ফার্নিচারের প্রদেয় অর্থ ৫% মাত্রায় প্রদান করা হলো। বলো তো অটোবি ফার্নিচার কয় টাকা পাবে? অটোবি ফার্নিচার কয় টাকা পাবে মনে আছে? স্যার ১২০০ আসবে। ১২০০ আসবে বাট্টা, ২৪,০০০। ১২০০ জি হবে স্যার, বাট্টা। বাট্টা। আর অটোবি ফার্নিচারটা হবে ২৪,০০০। তো ২৪,০০০-এর মধ্যে ১২০০ যদি বাট্টা হয়, আর বাকি থাকে কত? ২২,০০০, ২১,৮০০, ২১,৮০০ না ২২,৮০০, স্যার ২২,৮০০ আছে। ২২,৮০০। তো তুমি জাবেদা লিখতে হবে অটোবি ফার্নিচার অথবা প্রদেয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট ২৪,০০০ টাকা,
নগদান ক্রেডিট 22,800 টাকা, আর বাট্টা হিসাব ক্রেডিট 1200 টাকা। এটা প্রাপ্ত বাট্টা, এটাকে বলা হয় নগদ বাট্টা। এই নগদ বাট্টা এটা এখানে প্রাপ্ত বাট্টা হিসেবে ক্রেডিট দিকে বসবে, ঠিক আছে নি? ব্যাংকে জমাদান 1,00,000 টাকা, যার 60% মালিক নিজে প্রদান করেছে, কি জানাতে হবে? বলো। ব্যাংক হিসাব ডেবিট আর জুনায়েদ হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। জোনায়েদ কেন ক্রেডিট হবে? তাহলে যেখানে মালিক প্রদান করেন এটা কি হবে না? মালিক যদি আমাকে টাকা দেয় সেটা কি বলা হয়? তুমি কি ভুলে গেছো? আমি যে বলেছিলাম যে মালিক নিলে হয় উত্তোলন আর দিলে হয় কি? সম্পদ। মালিক কারবারকে টাকা দিলে সেটা কি হয়? এটা মনে পড়তেছে না। সেটা মূলধন হয়, সেটা মূলধন হয়। মালিক নিলে হয় উত্তোলন আর মালিক দিলে হয় মূলধন। কথা মনে রাখবা, কারবার থেকে মালিক নিয়ে গেলে সেটা হয় উত্তোলন, আর কারবারকে যদি মালিক দেয় সেটা হয় মূলধন। সেটা কি হয়? সেটা কি হয়? মূলধন হয়। আমার কথা বুঝছো কি বলেছি? মালিক নিলে জি স্যার। মালিক নিলে কি হয়? মালিক নিলে উত্তোলন, আর মালিক দিলে হবে কি? মূলধন। 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 তাহলে জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট 1,00,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 40,000 টাকা, আর অতিরিক্ত মূলধন হিসাব। ক্রেডিট 60,000 টাকা। যাবে অতিরিক্ত মূলধন। কি মূলধন হবে? অতিরিক্ত মূলধন। কারবার শুরুর পরে, যখন কারবার শুরুতে মূলধন আনে প্রারম্ভিক মূলধন, সেটাকে আবার শুধু মূলধন বলা হয়। আর পরে যদি কারবারের প্রয়োজনে মালিক কারবারকে টাকা দেয় সেটাকে অতিরিক্ত মূলধন বলে। মানে দুইটি মূলধন, শুধু মূলধন লিখলেও তোমার হবে, অতিরিক্ত লিখলে বিষয়টা ক্লিয়ার হইলো এটা পরে দিয়েছে। আর যদি শুধু মূলধন লেখো তাইলেও হবে, কোনো সমস্যা নেই। অতিরিক্ত মূলধন বলে আলাদা কোনো মূলধন নাই, সব মূলধনই মূলধন। সুতরাং এটা জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছো তোমরা। দেখো পরক্ষণে আছে কর্মচারীদের বেতন প্রদান, এটা তো সহজ জাবেদা, পারবা সবাই। বলো দেখি কি হবে? বেতন হিসাব বেতন ডেবিট, নগদান ক্রেডিট। ফাইন, ভেরি গুড, এটা সবাই পেরেছো, ধন্যবাদ। দেখো এবার 3টা প্রশ্ন করেছি তোমাদের এখানে। নগদান বই বহির্ভূত লেনদেন গুলোর জাবেদা দেখিয়ে দাও, অর্থাৎ যেগুলো নগদান বই আসবে না এরকম ঘটনাগুলোর জাবেদা দিবা। আমি তো সবগুলো তোমাদের বুঝিয়ে দিলাম, আলোচনা করে দিলাম, এটা তোমরা বাসায় নিজেরা করবো অঙ্কটা। উপযুক্ত লেনদেনগুলো হতে ফার্নিচার ওয়ার্ল্ডের একটি উপযুক্ত নগদান বই তৈরি করো, প্রস্তুত করো। তাহলে তোমার যেখানে বাট্টা আছে অতএব এটা 3 ঘর নগদান বই করতে হবে, তাহলে একটা 3 ঘর নগদান বই করবা। জনাব জোনায়েদের প্রদেয় হিসাব মানে খতিয়ান, ক্রয় হিসাবের জের নির্ণয় করো, অর্থাৎ 2টা খতিয়ান করবা, একটা প্রদেয় হিসাবের খতিয়ান আর একটা ক্রয় হিসাবের খতিয়ান। এই 2টা খতিয়ান এখানে তোমাদেরকে করতে বলা হয়েছে। তোমরা 2টা খতিয়ান এখানে তৈরি করবা, একটা করবা প্রদেয় হিসাবের খতিয়ান আর একটা করবা ক্রয় হিসাবের খতিয়ান। জাবেদা দেখে দেখে করতে হবে, পারবা না করতে? ক খ গ পারবা করতে? পারবো ইনশাআল্লাহ। এটা করে আমাকে দেখাইবা, ইনবক্স করবা, ঠিক আছে? দেখো তোমাদের হেল্পের জন্য আমি এখানে কিছু কাজ করে দিয়েছি। অ্যানসার লেখার পর ইনবক্স করে পাঠাবো। মানে অঙ্কটা করে অঙ্কটা করে ইনবক্স করে পাঠাবো। হ্যাঁ দেখো এখানে আমি করে দিয়েছি ক নাম্বার জাবেদা, ক্রয় হিসাব, প্রদেয় হিসাব, ব্রাদার্স ফার্নিচার, ক্রয় হিসাব, প্রদেয় হিসাব, অটোবি ফার্নিচার, উত্তোলন হিসাব, ক্রয় হিসাব, অর্থাৎ এই 3টা লেনদেন নগদান বইয়ের অন্তর্ভুক্ত হবে না।
যে তিনটা নগদানদের অন্তর্ভুক্ত হবে না এই তিনটা লেনদেনের ক নম্বরে যাবে না, এখানে তোমাদের করে দিয়েছি আমি, তোমরা নিজেরা করবা, দরকার হলে আমার এখান থেকে হেল্প নিবা, তবে নিজেরা করার চেষ্টা করবা হেল্প না নিয়ে। সমস্যা হলে আমাকে এখন প্রশ্ন করিও। দেখো খ নম্বরে আমি তোমাদের এখানে একটা 3 ঘরা নগদান বই আমি করে দিয়েছি। এখানে দেখো লেখা আছে প্রথমে জানুয়ারির 1 তারিখ ব্যালেন্স বিডি নগদের করে 90,000 টাকা, আর ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি ব্যাংকের করে 25,000 টাকা। এরপরে আমাদের বলেছিল 3 তারিখ অটোবি ফার্নিচার থেকে ক্রয় করেছিলাম নগদে, চেকে আর বাকিতে। তো নগদান বইতে শুধু নগদের অংশ আর চেকের অংশটা আসবে, বাকির অংশটা আসবে না। এই জন্য 3 তারিখ লেখা আছে ক্রয় হিসাব লেখা নগদের করে 60,000, ব্যাংকের করে লেখা আছে 36,000 টাকা। 5 তারিখ যেটা বিক্রি করেছিলাম একজন ক্রেতার নিকট, নাহিদ হাসানের নিকট, নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট, বিক্রয় লেখা নগদের করে 65,000 টাকা। এরপরে ব্যাংকে জমা দেওয়া হয়েছিল 1 লাখ টাকা। 1 লাখ টাকার মধ্যে 40,000 টাকা দিচ্ছি কারবার থেকে, যাবে দেওয়া হচ্ছে ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট, এটা কন্ট্রা এন্ট্রি 40,000 টাকা। এই 40,000 হলো কন্ট্রা এন্ট্রি, আর বাকি 60,000 অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট। হ্যাঁ, ব্যাংক হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন ক্রেডিট, এটা অতিরিক্ত মূলধন লেখা ব্যাংকে করে 60,000 টাকা, এটা কন্ট্রা এন্ট্রি হবে না, কন্ট্রা হবে শুধু 40,000 টাকা। স্যার বলো। ডেবিট দিকে রিভার্স নাম লিখবো না নাকি ওখানে ভাউচার নাম লিখবো? রিভার্স না, কন্ট্রা এন্ট্রি সি লিখবা। না স্যার, মানে যে খতিয়ান পৃষ্ঠার আগে ভাউচার নাম লিখবো ডেবিট দিকে। এটা ভাউচার নং, দুইটি ভাউচার নং, একটা হলো ডেবিট ভাউচার, একটা ক্রেডিট ভাউচার। হ্যাঁ, অনেক সময় রসিদ নং পাইতে পারো, অনেক সময় রসিদ নং লেখা থাকে ডেবিট দিকে। দুইটি ভাউচার, একটা হলো ডেবিট ভাউচার, একটা হলো ক্রেডিট ভাউচার, একটা হলো খরচের ভাউচার, একটা আয়ের ভাউচার। হ্যাঁ, দুটি ভাউচার নং লিখবা। ডেবিট ভাউচার মানে হচ্ছে যেটা টাকা তুমি পাইলা, এই যে ডেবিট প্রাপ্তির দিকে, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার এই ভাউচার নাম্বার লেখা থাকবে এখানে। তো দেখো তারপরে 18 তারিখ 28 তারিখ যে বেতন দেওয়া হলো ব্যাংক হিসাব। একটু প্রথমে তুমি যে প্রশ্ন করেছিলা রাইসা, যে নগদ উদ্বৃত্ত ব্যাংকে জমা দেওয়া হলো কেমন। দেখো এই যে নগদান বইয়ে আমরা টাকাগুলো লিখলাম, এই যে 31 তারিখ ব্যালেন্স সিডি 14,200 টাকা, এটা কি দেওয়া ছিল না বের করেছি? এটা বের করেছি। বের করেছি। ঠিক তোমার ওইখানে যে প্রশ্ন করেছো তুমি, ওটা দেওয়া থাকবে না, বের করতে হবে। এরকম আগে ডেবিট দিক যোগ করবা, ডেবিট দিক যোগ করে ক্রেডিট দিকে লেখলে পরে বিয়োগ করলে ব্যালেন্সটা বের হয় না? জি স্যার। ব্যালেন্সের নাম আমরা কি বলি? ব্যালেন্স সিডি। তো যদি এটাকে ব্যাংকে জমা দিতে বলে তখন আর ব্যালেন্স সিডি লিখবো না, তখন লিখবো ব্যাংক হিসাব লেখা, ব্যাংক হিসাব লেখা, এই টাকাটা আবার ব্যাংকে করে জমা দিয়ে দিব, এটা কন্ট্রা এন্ট্রি হয়ে যাবে। তখন আর নগদের ব্যালেন্স নামে কিছু থাকবে না, এটা হয়ে যাবে ব্যাংক হিসাব। এটা বের করে নিতে হবে। স্যার নগদের টাকাগুলি শুধু যোগ করব। শুধু নগদের টাকাগুলো যোগ বিয়োগ করে যে ব্যালেন্সটা বের হইলো, এই টাকাটা ব্যাংকে জমা দিয়ে দিব। এর নাম তার ব্যালেন্স সিডি লিখবো না, লিখবো ব্যাংক হিসাব। আশা করি বুঝতে পেরেছো তুমি। স্যার স্যার এটা দুই জায়গায় হবে না? দুই জায়গায় হবে, এখানে হবে আবার ডেবিট দিকে ব্যাংকে করে হবে, এই জন্য কন্ট্রা এন্ট্রি হবে। ওকে স্যার, বুঝছি। দেখার পরে তারপরে তুমি ব্যাংকের যোগ বিয়োগ করে ব্যাংকের ব্যালেন্স সিডি বের করবা। ঠিক আছে? জি স্যার। এই হচ্ছে নগদান বইটা, তোমরা নিজেরা করবা। দেখো এটা হচ্ছে খতিয়ান, আমি করে দিয়েছি এখানে প্রদেয় হিসাব, এটা হলো ক্রয় হিসাব। আমাদের সময় প্রায় শেষের দিকে, যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে আমায় বলতে পারো। আছে কারো প্রশ্ন? তো ঠিক আছে, না থাকলে তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।